পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম এড়াতে মৌখিকের সঙ্গে লিখিত পরীক্ষা নেওয়ার নির্দেশ সরকারের, লাগবে পুলিশ ভেরিফিকেশনও। এখনো কোনো চিঠি পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। যে প্রক্রিয়া আমরা শিক্ষক নিয়োগ করছি সেটি সব দিক থেকেই স্বচ্ছতার ভিত্তিতে করা হয়ে থাকে, তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু অনিয়ম করা হয়েছে বা করা হয়, তো সেগুলোর ব্যাপারে নতুনভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। যদি শিক্ষকদের গুণমান নিয়ে সরকারের এত মাথা ব্যথা থাকে তাহলে আমি বলবো সবই নয়, যে উপাচার্যদের এবং উপ উপাচার্যদের গুণমান আগে নিশ্চিত করুন। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। সৌদি আরবের আল কাতিফ এলাকায় সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি শ্রমিক নিহত, আহত 12। নিহতদের বাড়ি বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে। বরিশালে বানাদীপাড়ার সন্ধ্যার নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো 4 শিশুর লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 18, বেশ কয়েকজন এখনও নিখোঁজ। ব্যক্তিগত গাড়ি সীমিত করার উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। মার্চ থেকে ঢাকা উত্তর সিটির কয়েকটি রাস্তা প্রাইভেট কার মুক্ত রাখার পরিকল্পনা। এবং ঢাকা মেডিকেল থেকে আবারও শিশু চুরি। সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করছে পুলিশ। অনিয়ম এড়াতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রয়োজন হবে পুলিশ ভেরিফিকেশনেরও। সরকারি এক প্রজ্ঞাপনে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে, তবে এই সিদ্ধান্তকে অবাস্তব উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন শিক্ষকরা। অনিয়ম এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তারা। বাংলাদেশে বর্তমানে 38টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 37টি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চলছে। এসব বিশ্ববিদ্যালয়ে এতদিন শুধুমাত্র সার্টিফিকেট দেখে ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হলেও ইউজিসির সুপারিশ অনুযায়ী ও শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত অপরাধীরা যেন শিক্ষক ও কর্মচারী হিসেবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ না পান সে লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আগ্রহী তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে চলমান নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেসব জটিলতা তা দূর করা এর অন্যতম লক্ষ্য। শিক্ষা মন্ত্রণালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোথাও থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো পত্র দেওয়া হয়নি, আমরা কোনো পত্র পাইনি। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে যখন আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করব তখন সব বিশ্ববিদ্যালয়কে এক শ্রেণীভুক্ত না করে বিষয়গুলো দেখার প্রয়োজন হবে। এই আদেশ বাস্তবায়নের মাধ্যমে দূর হবে শিক্ষক নিয়োগে অনিয়ম। এছাড়া সঠিকভাবে মেধা যাচাই করা যাবে বলে মনে করেন এই শিক্ষাবিদ। যদি শিক্ষকদের গুণমান নিয়ে সরকারের এত মাথা ব্যথা থাকে তাহলে আমি বলবো সবই নয়, যে উপাচার্যদের এবং উপ উপাচার্যদের গুণমান আগে নিশ্চিত করুন। রাজনৈতিক বিবেচনায় গুণমানহীন উপাচার্য উপ উপাচার্য নিয়োগ বন্ধ করুন, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুণমান সম্পন্ন হবেন। আদেশটি গত 13 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখা 2 এর উপসচিবের স্বাক্ষরিত হলেও শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয় বুধবার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে আল কাতিফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির বাংলাদেশ দূতাবাস। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সৌদি প্রতিনিধি আরিফুর রহমান।
6 জন বাংলাদেশি শ্রমিক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো তাদের বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে আমি আমাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব মিজানুর রহমান আমাকে জানিয়েছেন যে রিয়াদ থেকে 429 কিলোমিটার দূরে কিতাফে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে মূলত বাংলাদেশের 6 জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও একজন খুব মারাত্মকভাবে আহত অবস্থায় আছেন। তো আমি তাদের বিস্তারিত পরিচয়গুলো পেয়েছি। তাদের একজন হলেন শহীদুল ও বাবু, এরা মূলত দুজন ভাই, আর এরা উজিরপুর বরিশালের। এদের পিতা হলেন আব্দুল হাকিম, আরেকজন আছে রফিকুল ইসলাম, শহীদুল হাওলাদার ইসবপুর পটুয়াখালী, আর আরেকজন আছেন সিরাজুল ইসলাম পিতা আব্দুল হাকিম, রানা শাহাবুদ্দিন শরীফ পিতা আবু বকর, এরা হলেন ভোলার। এই 6 জন মূলত তাৎক্ষণিক ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং সাইফুল নামে আরেকজন আছেন, তিনি মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আজ সকাল ভোরে দুটা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়, সেখানে আমাদের 6 জন বাংলাদেশি ভাই নিহত হন। সৌদি আরবে আজকে ছুটির দিন, তারপরে আমরা একজনে আমাদের লিগেল অ্যাসিস্ট্যান্ট একজন অফিসার পাঠিয়েছি কাতিতে, সেখানে এসে অবস্থান করছে। আর এ ছিল আমার কাছে দুর্ঘটনার সবশেষ খবর। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অবশেষে বরিশালের সন্ধ্যা নদীতে ডুবে যাওয়ার 21 ঘন্টা পর উদ্ধার করা হলো ট্রলার ঐশীকে। এখন পর্যন্ত 18 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল 9টার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তবে এখনো আরো বেশ কজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করছেন স্বজনরা। এ ঘটনায় গঠিত 9 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বরিশালের বানারীপাড়া থেকে মাহমুদুন নবীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী নৌযানটি বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে। এই নৌ দুর্ঘটনায় মোট 18 জনের প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নৌযানটির মধ্যে 4টি শিশুর লাশ পাওয়া যায়। এখনও নিখোঁজদের সন্ধানে খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা। আমার খালা আর খালাতো ভাই, তাকে 2 জনের একজনও আমি পাই, তাদের আমি খুঁজতে আসছি। উদ্ধার কাজ তো এখন প্রায় শেষ হয়ে গেছে। এখন যদি আশেপাশে বাইসে থাকে সন্ধান দেয়, ওইখানে আমরা যাব এবং আমরা যদি পাইতে পারি খবরটা, এইটা আমার সরকারের কাছে আমার দাবি। লঞ্চের 2 জন আত্মীয় ছিল যে আমি এখনো ফিরে পাই নাই। আমার একটা ওই তারে লঞ্চ ডুবনে তারে আর খুঁজে এখন পাই না। এদিকে উদ্ধারকারী নৌযান নির্ভীকের উদ্ধার অভিযান শেষ হলেও নিখোঁজদের সন্ধান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ট্রলারটিকে উঠাতে সমর্থ হয়েছি এবং আমাদের যে অভিযান, এই ট্রলারের অভিযান, এটি এখানে সমাপ্ত হচ্ছে। যদি জনসাধারণ দাবি করে এখানকার কেউ যে আমার আত্মীয় বা আমার আপনজন পাচ্ছি না, তারপরেও আমরা জেলা প্রশাসনের আমরা যারা আছি আমরা চেষ্টা করব। এই ট্রলারকে আমরা তন্ন করে খোঁজ করেছি। এর পর্যন্ত 18টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বানারীপাড়া থেকে উজিরপুরের হাবিবপুর যাবার সময় নদীর পাড় ভেঙে পড়ে ট্রলারের উপর। এতে ডুবে যায় ট্রলারটি। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, পুলিশ এবং স্থানীয় জনতা অংশগ্রহণ করেন। বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীর তীর থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদে 71তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মতের ভিন্নতা থাকা সত্ত্বেও মানবতার স্বার্থে বিশ্ব থেকে সন্ত্রাস দূর করতে হবে। এজন্য টেকসই ও প্রাসঙ্গিক সংস্থা তৈরিতে তাগিদ দেন তিনি। বেশ কিছু স্থানে সহিংস সংঘাতের উন্মত্ততা অব্যাহত রয়েছে। এ কারণে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে। যারা সংঘাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, প্রায়শই বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা দিতে অস্বীকার করছে। কি অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার 3 বছর বয়সী নিষ্পাপ শিশু আইলান কুর্দি? একজন মা হিসেবে আমার পক্ষে এ সকল নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। বিশ্ব বিপক্ষে কি এসব ঘটনা নাড়া দেবে না? বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। একই সঙ্গে আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের অবদান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় চালু
ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বৈরিতা নিরসনের জন্য সাম্প্রতিক প্রচেষ্টাগুলোকে অবশ্যই সঠিকভাবে পরিচালিত করতে হবে। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আসুন আমরা মানবতার সাথে সকলে অভিন্ন অবস্থানে উপনীত হই এবং বিশ্ব থেকে সংঘাত দূর করে শান্তির পথে এগিয়ে যাই। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যায় ইউএন উইমেন এর পক্ষ থেকে শেখ হাসিনার হাতে এই পদক তুলে দেওয়া হয়। এদিকে বিশ্বে সুপেয় পানির সংকট মোকাবিলায় বিশেষ তহবিল গঠন করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। নারীর প্রতি বৈষম্য দূর করে নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবর্তনের দূত উপাধি দিয়েছে ইউএন ওমেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির প্ল্যানেট 50-50 বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের ফার্স্ট লেডি বান সুন তায়েক এবং মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইসকে এজেন্ট অব চেঞ্জ পদক দিয়েছে ইউএন ওমেন। Our men working in equal partnership with our women. I dedicated this award to the people of Bangladesh for having faith in my vision for change. এদিকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের পানি বিষয়ক একটি প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের পানি সংকট মোকাবেলায় পানি তহবিল গঠন এবং পানি আন্দোলনের ডাক দিয়েছেন। Implementation of these plans to ensure water governance fully depends on shared capacity, partnership and empathy across our society. কেবল বিশ্বের প্রতিটি নাগরিকই নয়, পৃথিবীর প্রাণীকুলের জন্য বসবাসযোগ্য শান্তির পৃথিবী গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশের নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত অবৈধ টাকায় দেশের বিরুদ্ধে লবিং ও অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি এবং সাধারণ পরিষদে অংশগ্রহণ সহ দিনভর ব্যস্ততা শেষে গ্র্যান্ড হায়াত হোটেলে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় গ্র্যান্ড হায়াত হোটেলের ওই অডিটোরিয়াম প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের পদচারণায়। সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। তাই বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে প্রবাসীদেরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারি যত ভালো কাজই করি সেটাকে উল্টোভাবে দেখানো, মিথ্যা অপপ্রচার চালানো। বিনিয়োগের জন্য 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি। দেশি বিদেশি অথবা প্রবাসীদেরও বিনিয়োগের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ এভাবে একটা দেশ সার্বিকভাবে আর্থসামাজিক উন্নতি যাতে হয় তার জন্য ব্যাপক পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের সরকারের যত ভালো কাজই করি সেটাকে উল্টোভাবে দেখানো, মিথ্যা অপপ্রচার চালানো এবং তাদের কিছু দোষরও আছে। আপনারা যারা বিদেশে থাকেন আপনাদের কাছে একটা অনুরোধ, বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিকভাবে আজকে যে মানুষ উন্নত জীবন যাপন করে, বাংলাদেশের মানুষ যে আজকে কথা বলতে পারে, এই বিষয়গুলো অবশ্যই দয়া করে আপনারা তাদের সামনে তুলে ধরবেন যাতে ওদের অপপ্রচারে এরা কান না দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ পদকে ভূষিত হওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতা ও সর্বোচ্চতায় প্রমাণিত হয়েছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিশ্ব নেতারা যেমন শেখ হাসিনাকে সম্মান করেন তেমনি বাংলাদেশের মানুষও তার মতো নেতা পেয়ে গর্ববোধ করেন। নারীর ক্ষমতায় অবদানের জন্য শেখ হাসিনা বুধবার জাতিসংঘের প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর যে উচ্চতা কত উচ্চেন সেটাই আপনার এটা প্রমাণিত করে। আমাদের মতো দেশের মুখপত্র ছিল না, এই জননেত্রী শেখ হাসিনাই আমাদের মতো দেশগুলির একটা শক্তিশালী প্রতিনিধি হিসাবে তিনি কাজ করেন জাতিসংঘে এবং অন্যান্য বিশ্ব সভায়। সেটার জন্য
আমাদের দেশের মতো সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। 10 বছরের আগের বাংলাদেশ এখন নাই। এক সময় বলা হইতো যে ডিজিটাল বাংলাদেশ, এখন আর ডিজিটালের আর উপরে আমরা শুধু একটা ফুল উপহার দিতে পারি এবং ভালোবাসা, এর থেকে বেশি আমাদের দেওয়ার কিছু নাই। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকায় 6তলা বাড়ির পর এবার বিএনপি নেতা সাদেক হোসেন খোকার নারায়ণগঞ্জের 50 একর জমি বাজেয়াপ্ত করল সরকার। সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে চাঁদাবাজির সাথে জড়িতদের তালিকা করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চাঁদাবাজির সাথে জড়িত যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। এতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজির সাথে জড়িতরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হলেও রেহাই পাবে না। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ রাস্তায় নির্ধারিত টোলের বেশি আদায় করলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নৌমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যিনি সড়ক পরিবহন, চাঁদাবাজি কমেছে, তারপরেও হচ্ছে এর সঙ্গে জড়িত ছিলেন কিংবা আছেন কিংবা থাকবেন এই ধরনের একটা তালিকা আমাদের কাছে আসে। তাদেরকে আমরা বলে দিব যে তারা যদি এই কর্মকাণ্ড থেকে বিরত না থাকেন তাহলে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, সে যেই হোক। বিভিন্ন ফেরিঘাটে সিসিটিভি লাগানো হবে যাতে করে এই সিরিয়াল কেউ ব্রেক করতে না পারে এবং চাঁদাবাজির চিত্রটা যেন আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা যেন দেখতে পারেন। পৌরসভার যে টোল মন্ত্রণালয় থেকে যেগুলি নির্ধারণ করে দেওয়া হবে তার বাইরে কেউ তুলতে পারবে না। রাজধানীকে যানজট মুক্ত করতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা সীমিত করতে আইন করা হচ্ছে। শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পায়ে হাঁটাকে উৎসাহিত করতে আগামী মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু এলাকা ব্যক্তিগত গাড়ি মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন মেয়র আনিসুল হক। যানজট কমানো, দুর্ঘটনা রোধ এবং বাসযোগ্য করতে প্রথমবারের মতো সরকারিভাবে বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবসে তারা এই ঘোষণা দেন। সচেতনতা বাড়াতে শিশু কিশোরদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যানজটের কারণে রাস্তায় ঘন্টার পর ঘন্টা এমন অপেক্ষা রাজধানীবাসীর। স্থবির রাস্তার দুপাশে যতদূর চোখ যায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি দেখা যায়। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো দেশে ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পরিবেশ বান্ধব সাইকেল চালিয়ে জনগণকে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করার বার্তাই দিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সরকারি ও বেসরকারি 28টি সংগঠন। আমার বাসার আশেপাশে খেলার জায়গা নেই, এর কারণে এই জায়গায় আসছি, খেলতে অনেক ভালো লাগছে। মাসে হোক বা সপ্তাহে একদিন হোক তারা সাইকেল চালাক, যে দূষণের সৃষ্টি হয়েছে যানজটের জন্য সেটাও একটু থেকে আমরা একটু মুক্ত হতে পারবো, আমাদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। যানজটের মূল কারণ হচ্ছে প্রাইভেট গাড়ি। আমরা যদি গাড়ি নিয়ন্ত্রণ করে গাড়িগুলো যদি অনেক কম থাকে রাস্তায় তাহলে বাকি সব কিছু যে দরকার আছে এইটি বেশি জায়গা পাবা। রাজধানীকে বাসযোগ্য করতে ব্যক্তিগত গাড়ি সীমিতকরণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মিরপুর মোহাম্মদপুরে আরেকটি গুলশান বনানীতে আগামী বছর মার্চ থেকে যত ছোট হোক একটি গাড়ি চলার রাস্তাকে আমরা গাড়িবিহীন করবই। সড়ক পরিবহনে আইনে ব্যক্তিগত পরিবার প্রতি গাড়ি ব্যবহারের ব্যাপারে নিয়ন্ত্রণ আমরা আরোপ করব। 70-এর দশকে ইউরোপে জ্বালানি সংকট মোকাবেলা ও পরিবেশের গুরুত্ব আরোপ করে প্রথম দিবসটি পালন করা হয়। বর্তমানে বিশ্বে 4000 শহর দিবসটি পালন করে। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে এমিরেটাস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বিমানবন্দরে বেগম জিয়াকে শুভেচ্ছা জানান। এ সময় বিমানবন্দর সড়কের দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। 7 সেপ্টেম্বর সৌদি বাদশার আমন্ত্রণে হজ পালন করতে যান বেগম খালেদা জিয়া। সন্ধ্যার সময় আরো থাকছে।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য 13 সদস্যের দল ঘোষণা বিসিবির। প্রথমবারের মতো ডাক পেলেন সৈকত। আলামিন বাদ পড়লেও ফিরেছেন তাইজুল, রুবেল ও শফিউল। ঢাকা মেডিকেল থেকে 3 মাস বয়সী কন্যা শিশুকে চুরির অভিযোগ করেছে তার পরিবার। বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটির মা নাসিমা বেগম জানান, স্বামীর চিকিৎসার জন্য গত 2.5 মাস ধরে তিনি 2 শিশু কন্যা নিয়ে ঢাকা মেডিকেলের 200 নম্বর ওয়ার্ডে রয়েছেন। কিছুদিন আগে অন্য এক নারীর সাথে তার পরিচয় হয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে। সেই নারী আজ দুপুরে নাসিমা বেগমের বড় মেয়ে স্বর্ণাকে জামা কিনে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যায়। এ সময় স্বর্ণার কোলে থাকা 3 মাস বয়সী মেয়ে খাদিজাকে নিজের কাছে রেখে ভেতর থেকে মাকে ডেকে আনতে বলে। পরে বাইরে এসে দেখে ওই নারী ও 3 মাস বয়সী শিশুকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি শাহবাগ থানায় জানানো হলে পুলিশ জানায় হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখা হবে। নিয়ে মহিলার কাছে দিছে, ও ডাক দেওয়ার সাথে সাথে আমি আয়া পড়ছি, আইয়া দিই মহিলার আর পাইলাম না। একটা জুস কিনে দিচ্ছে, দিয়ে বলছে যে তোমার ছোট মেয়ে বোনকে নিয়ে আসো, আমি জামা কিনে দেবো। পরে ও যে মার কাছে ছোট বোনকে নিয়ে এসছে, সে একটা জামা কিনেছে, কিনে বলছে যে তোমার মাকে ডেকে নিয়ে এসো, আর একটা জামা কিনবো। তো বোঝে নাই ছোট বাচ্চা, ও মাকে ডাকতে গেছে, এই ফাঁকে সে বাচ্চা নিয়ে চলে গেছে। রাজধানীর কদমতলীর আলীবহর এলাকায় নিহত শিশু আব্দুল্লাহর হত্যাকারীকে এখনো ধরতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য অন্য 2 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে স্বজনদের দাবি, প্রতিবেশী ব্যবসায়ী হানিফ ও তার লোকজনই আব্দুল্লাহকে হত্যা করেছে। শফিক মোহাম্মদের রিপোর্ট। স্বভাবসুলভ উচ্ছলতা ও দুরন্তপনার মধ্যে রাজধানীর শ্যামপুরের আলীবহরে বেড়ে উঠছিল শিশু আব্দুল্লাহ। প্রতিদিনের মতো বুধবার সকালেও বাড়ির সামনে দিয়ে তাকে ছুটে বেড়াতে দেখেন এলাকাবাসী। খেলার সাথীদের কাছেও অনেক পছন্দের ছিল সে। বাচ্চাদের সাথে খেলামেলা করতো, এমনি অনেক ভালো ছিল। সারাক্ষণ রাস্তায় খেলতো, সবার লগে চলতো, ওরা সবাই চিনে। দাদা 1 কাপ চালু ছিল, ওরা 2 ভাই মিলে চাটা খায়া আব্দুল্লাহ গেছে ওদিকে, ওর দাদা গেছে বাড়ির দিকে। কিন্তু দুপুর নাগাদ খবর আসে আব্দুল্লাহর মৃতদেহ পাওয়া গেছে বাড়ির পাশেই এক নির্জন স্থানে। তারপর থেকেই শোক ভুলতে পারছেন না স্বজনরা। এ সময় এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ তুলেন আব্দুল্লাহর মা। যেটা আমার পোলারে নিচে হেন্তিকা দৌড়া নিয়ে ওই উজালার ভিতরে নিয়ে মারছে, সেটাও পোলাইছে হেন্তিকা। ভাই আমি বিচার তোমার ফাঁসি চাই, ওর ফাঁসি হইলে আমার পরানটা শান্তি হবে, আমার পোলারাই শান্তি পাইব। আব্দুল্লাহদের বাড়ি থেকে মাত্র 50 গজ দূরের এই পরিত্যক্ত ফ্যাক্টরির নির্জন স্থানকে হত্যাকাণ্ডের জন্য নিরাপদ স্থান হিসাবে বেছে নেয় খুনিরা। কিন্তু ব্যক্তিগত আক্রোশ বা শত্রুতা কোন পর্যায়ে পৌঁছালে একটি শিশুকে এরকম নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হতে হয়, সে প্রশ্নের উত্তর কেবলমাত্র প্রকৃত আসামি ধরতে পারলেই বের করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। একজনকে সন্দেহ করে এবং আরো অজ্ঞাতনামা লোকজনকে সন্দেহ করে মামলা দিয়েছেন। আমরা সেই সন্দিগ্ধ লোককে গ্রেপ্তার করার চেষ্টা করছি। ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আমরা অবশ্যই আইনে সোপর্দ করব। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছি। এই ঘটনার তদন্তে 2 জনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বাড়ি ও জমি বাজেয়াপ্ত করেছে সরকার। গতকাল বুধবার ঢাকার গুলশানে 6তলা ভবনে এ বিষয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। সকালে সাংবাদিকদের একথা নিশ্চিত করেছেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, খোকার বিরুদ্ধে দুদকের করা দুর্নীতি মামলার রায়ে 10,05,21,832 টাকা দামের স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের 2 এপ্রিল বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে গত বছরের 20 অক্টোবর এ মামলার রায়ে খোকাকে 13 বছরের কারাদণ্ড ও তার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। তথ্য গোপন এবং মিথ্যা তথ্য প্রদানের জন্য 3 বছরের রায়ে সাদেক হোসেন খোকা 10,05,21,832 টাকার সম্পদের মালিক হয়েছেন ঘোষণা করে ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
রায়ের নির্দেশনা অনুযায়ী সমপরিমাণ মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শেষে বুধবার রাজধানীর গুলশানে খোকার 5 কাঠা জমি এবং তার উপর নির্মিত 6 তলা ভবনে নোটিশ ঝুলিয়ে দেন ঢাকা জেলা প্রশাসক। এছাড়াও নারায়ণগঞ্জ ও গাজীপুরের 100 একর জমিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন 2 জেলা প্রশাসক। 5 কাঠা জায়গার উপরে 6 তলা একটা বিল্ডিং আছে, সেটা আমরা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করব না। আমরা দখলে নিয়েছি, ওনারা লিখিতভাবে আবেদন করেছেন আমাদের কাছে, তো ওনারা সরকারের টেনেন্ট হিসাবে থাকতে চান, তাহলে আমরা থাকবেন, আমাদের কাছে ভাড়া পরিশোধ করবেন। এদিকে খোকার বিরুদ্ধে করা দুদকের মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। সাদেক হোসেন খোকা সাইদাবাদের মানিকনগর যে রাস্তাটা হয়েছে বিশ্ব রোড, সেই বিশ্ব রোডের উপরে তার 7 কাঠা জায়গার উপরে 3 তলা বিল্ডিং ছিল, সেটা অ্যাকোয়ার করে। সেইটার ক্ষতিপূরণ হিসাবে, ক্ষতিগ্রস্ত হিসাবে তাকে এই 5 কাঠা সম্পত্তি দেয় সরকার। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান খোকার আইনজীবী নিজে সাদেক হোসেন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ছাত্রী সংস্থা নামে একটি ছাত্রী সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে সরলমনা ছাত্রীদের জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের ফলে শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া সহ অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এই কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় বিক্ষোভের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সহিংসতা বন্ধে এ পদক্ষেপ নেন রাজ্য গভর্নর। বুধবার সন্ধ্যার পর থেকে এই শহরের মহাসড়কে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পটকা বোমা ছোড়ে। এর পরপরই পরিস্থিতি সামাল দিতে শহরে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ড সদস্যদের। এদিকে বৃহস্পতিবার রাজ্যের গভর্নর প্যাট ম্যাকক্রোরি এমন সহিংস আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে বিক্ষোভকারীদের শান্ত হবার আহ্বান জানান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ফিরেছেন স্পিনার তাইজুল এবং পেসার শফিউল ও রুবেল। তবে শৃঙ্খলাজনিত কারণে দলে জায়গা হয়নি পেসার আল আমিন হোসেনের। এছাড়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানান, বোলিং অ্যাকশন পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসলে স্কোয়াডে যোগ হবে তাসকিন আহমেদের নাম। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, শাব্বির রহমান রোমান, মুসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মাহমুদুল্লাহ, মোহাম্মদ নাসির হোসেন, মোহাম্মদ তাইজুল ইসলাম, মোহাম্মদ শফিউল ইসলাম, মোহাম্মদ রুবেল হোসেন। তাসকিনের ব্যাপারটা হলো এখন পর্যন্ত আমরা আইসিসি থেকে কোনো রেজাল্ট পাইনি, তো সুতরাং ওর জন্য অপেক্ষা অবশ্যই করতে হবে। এটা আলামিনের ব্যাপারে কিছু নেগেটিভ জিনিস রয়েছে, তো সেই হিসাবে শফিউল একটু এগিয়ে ছিল, শফিউলকে কনসিডার করে যাবে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি আরবের আল কাতিফ এলাকায় সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি শ্রমিক নিহত, আহত 12। নিহতদের বাড়ি বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো 4 শিশুর লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 18, বেশ কয়েকজন এখনো নিখোঁজ। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার সরকারি নির্দেশে শিক্ষকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এখনো চিঠি পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং ঢাকা মেডিকেল থেকে আবারও শিশু চুরি, সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।